ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ঠিক পথে থাকবে গণতন্ত্র। দলগুলোর ঐক্য না হলে সংস্কার করবে নির্বাচিত সরকার, বলছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবি জামায়াতের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কোনো দাবির কারণে ভোট বিলম্ব হবে না, বললেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক ব্যক্তির হাতে অধিক ক্ষমতা রেখে কাঠামোগত সংস্কার সম্ভব নয়, মন্তব্য ঐকমত্য কমিশনের সহসভাপতির। স্বৈরাচার ঠেকানোর পদ্ধতিতে গুরুত্ব দেওয়ার তাগিদ। নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ। বিয়ের কথা বলে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার দাবি নাহিদ ইসলামের। ঘুষের মামলায় খালাস তারেক রহমান। বিচারিক আদালতে আর মামলা না থাকায় দেশে ফিরতে বাধা নেই, জানালেন আইনজীবী। দ্রুতই ফেরার ইঙ্গিত বিএনপি নেতার। দুদকের জালে এবার জিএম কাদের। মনোনয়ন বাণিজ্য অর্থ আত্মসাতের অভিযোগ। ডব্লিউএইচওতে মিথ্যা তথ্য দিয়ে চাকরি ও সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতে পুতুলের বিরুদ্ধে মামলা। এবং ৩রা এপ্রিলও সরকারি ছুটি। এবার ঈদুল ফিতরের অফিস আদালত বন্ধ টানা 9 দিন। শেষ হলো ঈদযাত্রায় আগাম টিকিট বিক্রি। কালোবাজারির অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতন্ত্র ঠিক পথে থাকবে। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন তিনি। এদিকে জাতীয় নির্বাচন আর সংস্কার নিয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মিলার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কারকে ঘিরে ইইউ সহযোগিতার আগ্রহ দেখিয়ে ঢাকার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, তাদের সমর্থন ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র বানচালের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সরকারকে নিরাশ করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে। নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, এদেরকে সতর্ক করে দেন, নবায়ন করে দেন। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার এলে দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশা বিএনপি নেতাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিল জামাত। প্রয়োজনীয় সংস্কারে জামাত সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত দিয়েছে দলটি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আসেন প্রতিনিধিরা। লিখিত প্রস্তাবনা তুলে দেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের হাতে।
এই সংসদ ভবনস্থ। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছেন তারা। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। আগামী সপ্তাহে বিএনপি আর ঈদের পর এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাবনা দেবে বলেও জানান আলী রিয়াজ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কোনো দাবির মুখে সরকার ভোটের তারিখ পরিবর্তন করবে না। সঠিক সময়ে নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেছেন। জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেই, তবে গণহত্যায় অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রের যে কোনো সংস্কারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে সুশাসনের জন্য নাগরিকের গোলটেবিল বৈঠকে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নাগরিকদের চাহিদা অনুযায়ী সংস্কার করা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা সব ক্ষমতার উৎস, তাই যে কোনো সংস্কারে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, এক ব্যক্তির হাতে অধিক ক্ষমতা রেখে কাঠামোগত সংস্কার সম্ভব নয়। যে নাগরিকরা পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে, এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট। এটা নাগরিকদের দাবি, এটা রাজনৈতিক দলগুলির দাবি। আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবেই বলুন, প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। একই বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার হতে হবে এমন যেন কোনো শাসক স্বৈরাচারে পরিণত হতে না পারে। সক্রিয়, সচেতন, সোচ্চার, সংগঠিত জনগোষ্ঠী কিন্তু গণতন্ত্রের রক্ষা কবচ। তো এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আলোচনা। গোলটেবিল আলোচনায় বক্তারা সংবিধান, রাজনীতি, বিচার বিভাগ, নির্বাচন বিষয়ক সংস্কারে জোরারোপ করেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম। আমরা ভালো মানুষ দরকার, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে এটা মনে রাখা দরকার যে মানুষ হঠাৎ করে ভালো হয়ে যায় না। এখানে গণপ্রজাতন্ত্র এটা গৃহীত হয়ে গেছে 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা লিখছি। তো হঠাৎ করে সেই শব্দটা পরিবর্তন করা, প্রজাতন্ত্রের জায়গায় নাগরিকতন্ত্র নিয়ে আসা, এটা অযৌক্তিক বলে আমি মনে করি। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে যে কোনো মর্মে এটি সম্পন্ন করার আহ্বান জানান তারা। কাজে যুক্ত করা সেই আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাজা 7 বছর রাখার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে বিস্তারিত তুলে ধরতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঈদ উল ফিতরে টানা 9 দিন বন্ধ থাকবে অফিস আদালত। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণ, হত্যা সহ নারী নির্যাতনের কয়েকটি ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে হয় বিক্ষোভ সমাবেশ। নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবারের বৈঠকে। ক্যাবিনেটের
বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ধারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে আগামী ৩রা এপ্রিল ঈদের ছুটি ও চৈত্র সংক্রান্তিতে ৩ পার্বত্য জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, বেইজিং সফরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত গুরুত্ব পাবে। তার মধ্যে সবচেয়ে যেটা খুব নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আজকে অ্যাপ্রুভ করেছেন। জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল পটুয়াখালী। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার আর দ্রুত বিচারের দাবি তার। জুলাই আন্দোলনে শহীদ বাবার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পটুয়াখালী। ধর্ষকদের বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে নানাবাড়ি যাচ্ছিলেন 17 বছরের মেয়ে। রাস্তায় একাপে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সাকিব মুন্সি ও শিফাত মুন্সি। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পলাতক শিফাত মুন্সি। আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, তার প্রতিদিন কি এই পাবো? আমি আমার মেয়ের ক্ষতি করছে, আমি তাদের শাস্তিমূলক বিচার চাই, তাদের ফাঁসি চাই। এদিকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালী সদর হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। প্রাথমিকভাবে আমরা 24 ঘন্টা দেখব যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কিনা এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাব। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, অপরাধী যে দলেরই হোক দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঘুষের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে তারেক রহমানের রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। 1/11 সময়ে গ্রেনেড হামলা, অর্থ পাচার ও দুর্নীতি সহ একের পর এক মামলা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। এবার তিনি বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তির উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ নেয়ার মামলা থেকে খালাস পেলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকেই বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 3। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এবার দুদকের জালে ফাঁসলেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রাজনীতির মাঠে আলোচিত নাম গোলাম মোহাম্মদ কাদের বা GM কাদের। ভাই হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির হাল ধরেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে পালানো শেখ হাসিনার সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন GM কাদের। উনি কত অমায়িক, ভদ্র এবং কত আন্তরিক ছিলেন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে 2018 সালে জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য 18 কোটি টাকার ঘুষ নেন। পদ বাণিজ্য করতে 301 সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য দুদকের হাতে। দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য
বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে 3 মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে 2 মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পণ্য প্যাকিং ও ওয়্যার হাউস নির্মাণ ছাড়াই উদ্যোগ নেয়ার পর 3 মাসে চালু হচ্ছে না সিলেট বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। একের পর এক তারিখ পরিবর্তন করেই চলেছে সিভিল এভিয়েশন। অন্যদিকে কার্গো সেবার জন্য ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সংরক্ষণ অবকাঠামো নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। 3 বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানো সহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেবিচক নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে। আইকাও থেকে একটা অনুমোদন লাগে, সেই সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের RA3 ডেজিগনেটেড এরিয়া, যেটা কিনা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক একটা নির্ধারিত বাধ্যবাধকতা, সেটাও কাজ আমরা সম্পন্ন করেছি। মূলত সিলেট অঞ্চলের প্যারিশেবল পণ্য রপ্তানি প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের, কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ সহ নানা সংকটের কথা। ঢাকা টু সিলেটের রাস্তার অবস্থা খারাপ, এয়ারপোর্টের বা কার্গো ওয়্যার হাউসে আমি পাঠাচ্ছি, তাহলে এইখানে কাস্টমারের যে আমার প্যাকিং, আমার এইখানের যেই টোটাল আমার গুডসের যে নিরাপত্তা, সেটা আমি ফুল আমার ফ্যাক্টরি থেকে আমি সেটা দিছি, কিন্তু আমার এয়ারপোর্টে গিয়ে সেখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে। তথ্য বলছে ব্যবসায়িকভাবে লাভ ক্ষতির হিসাব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা EDS মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনও কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি আইকাও থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি। শেষ দিনে পাওয়া যায় ট্রেনের 30 মার্চের টিকিট। এদিকে শতভাগ টিকিট অনলাইনে দেয়া হলেও ঠেকানো যাচ্ছে না টিকিট কালোবাজারি। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়েই চলছে রমরমা ব্যবসা। অনলাইনে না পাওয়া গেল বাড়তি টাকায় মিলছে টিকিট, আরও জানাচ্ছেন মনির হোসাইন। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে। তবে এছাড়া অন্য কোনো মাধ্যমে এবার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা সেটি খুঁজবো আজ আমরা। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দেখব। এখানে কি ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে? ঈদের অগ্রিম টিকিট সব অনলাইনে। এবার দেখার বিষয় অনলাইনেই পাওয়া যাচ্ছে কি। কাউন্টারের তথ্য অনুসারে সোনার হরিণ ধরতে এবার চেষ্টা অনলাইনে। বেশ কয়েকবার হিট করেও সেখানে কেবলই ব্যর্থতার চিত্র, পাওয়া যায়নি কোনো টিকিট। বারবার চেষ্টা করেও মিলছে না টিকিট, এমন অভিযোগ বেশ কয়েকজন যাত্রীর। দেখাচ্ছে টিকিট আছে, বাট এগুলো সব ভুয়া। বিকাশে টাকা দিচ্ছি, সে টাকা নিয়ে ফোন সিম বন্ধ করে দিচ্ছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ব্ল্যাকারের খোঁজে সময় সংবাদ। কথা বললে নিশ্চিত করেন কিছু টাকা বাড়তি গুনলেই মিলবে টিকিট। শোভন চেয়ার যদি নেন আপনি 1200 টাকা করে পড়বে, আর এসি নিলে আপনার 2000 টাকা করে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, যে কালোবাজারি বন্ধ করতে রেল কর্তৃপক্ষের এত আয়োজন, তাতেও কেন শুভঙ্করের ফাঁকি? অনলাইন টিকিটের ক্ষেত্রে যদি আমাদের কোনো রেলে কোনো ব্যক্তি সরাসরি জড়িত থাকে, আমাদের কাছে তথ্য দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব, জানিয়ে দিব। দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে অনলাইন ব্যবস্থা হলেও টিকিট নামক সোনার হরিণ মেলা এখনো ভার। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে চলছে কালোবাজারি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।